আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন সকলকে স্বাগত জানাচ্ছি। এর আগে আমরা আসমাউল মণ্ডল ভাইয়ের সাথে কথা বলে তার ধান চাষের বিষয়টি আপনাদের জানিয়েছিলাম। আর এখানে প্রায় ৮-৯টি জাতের ধান চাষ হচ্ছে। তো বাকি জাতগুলো আজকে আপনাদেরকে পরিচয় করে দিব। বিশেষ করে ব্ল্যাক রাইস, যেটি অধিক নিউট্রিশন সম্পন্ন একটি ধান, আমাদের দেশের বেশ চাহিদা রয়েছে। সুপার শপগুলোতে এই ধানটার বেশ চাহিদা। বাসমতি ধান রয়েছে, এখানে খাটো মিনিকেট, এই ধরনের আরও কয়েকটি জাত রয়েছে যেগুলো উচ্চ ফলনশীল, সেই সাথে এগুলো নিউট্রিশন অনেক বেশি। তরুণ কৃষকরা এগুলো চাষ করতেছে এবং বেশ লাভবানও হচ্ছে। এই বিষয়গুলো জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের পর্বে একটু জানাবেন যে অন্য যে জাতগুলো আপনি চাষ করতেছেন সেগুলো সম্পর্কে একটু পরিচয় করে দিবেন এবং এগুলো জাতগত বৈশিষ্ট্য কি, ফলন কেমন দেয়, বিস্তারিত যদি একটু আমাদের জানান। জি অবশ্যই। আপনারা আমার পাশে যে ধানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খাটো মিনিকেট। আমি কিন্তু এর আগে পর্বে আপনাকে রড মিনিকেট সম্পর্কে আলোচনা করছি, বিনা 25, 102, 4 এবং 5 নিয়ে। এখানে আজকে খাটো মিনিকেটটা নিয়ে কথা বলতে যাচ্ছি এই কারণেই, আপনার রড মিনিকেটটা কিন্তু ওই আমনে 20 দিনের ভিতরে চারা রোপণ করতে হয়। আমার চিন্তাধারা ছিল যে কি একটা জাত নিয়ে কাজ করা যায় যেটা 3 মৌসুমি ফলন ভালো হবে, আমনেও খুব চমৎকার একটা ফলন দিবে। সেই চিন্তাধারা থেকে এই খাটো মিনিকেটটাও কিন্তু ইন্ডিয়ান জাত। রড মিনিকেটও ইন্ডিয়ান জাত, এই খাটো মিনিকেটও ইন্ডিয়ান জাত। আমি বেনাপোল থেকে আমার এক আত্মীয়ের মাধ্যমে নিয়ে আসছি। নিয়ে এসে গত বড়োতে অল্প একটু লাগাইছিলাম পরীক্ষামূলকভাবে, খুব চমৎকার ফলন পেয়েছিলাম ইনশাল্লাহ। গত আমনেও লাগাইছিলাম 5 শতাংশ জায়গা, ওইখানে 5 শতকে 4 মণ ধান পেয়েছিলাম আমি শুকায়া। আবার ইনশাল্লাহ আল্লাহ দিলে আপনার বুড়োতে আমি 60 শতাংশ জায়গা লাগাই ফেলছি। এটা করার উদ্দেশ্য হচ্ছে এই ধানটা 3 মৌসুমে ফলন, উচ্চ ফলন দিতে সম্ভব। এইটা আমনে 25 থেকে 30 দিনে চারা রোপণ করা যাবে, সেই ক্ষেত্রে ফলনের কোনো সমস্যা হবে না। আমনে আপনার 33 শতকে বিঘায় 25 থেকে 29 মণ পর্যন্ত ফলন দিতে সম্ভব। আমনেও এরকম হবে? হ্যাঁ, আমনেও এরকম। আউশীয় হবে? হ্যাঁ, আউশীয় হয় এটা। এবং ধান কিন্তু একদম আপনার এই যে কাটারি ধানের মতোই চিকন, কিন্তু প্রায় সেম কাটারির মতো। ভাত খেতে সুস্বাদু, জোরে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গাছটা কিন্তু হেলে পড়ে না আপনার। খাটো হওয়ার কারণে গাছটা মজবুত হয়। খাটো বলতে আবার এতটা খাটো না যে পানিতে জমি থাকে, লাগাইলে হয়তো বা পানির নিচে চলে যাবে, এরকম না কিন্তু আসলে প্রকৃতপক্ষে। এটার উচ্চতা হয় আপনার আমনে 120 সেন্টিমিটার। রড মিনিকেট হচ্ছে আপনার 4-5 ইঞ্চি খাটো। এই বাকি অংশটুকু কি কাটছেন? হারভেস্ট হয়ে গেছে? হ্যাঁ, হারভেস্ট হয়ে গেছে। ফলন কেমন হয়েছে একটু করে? এইটা ফলন হয়েছে আপনার 45 কেজি করে আসছে। শতাংশে। মাশাআল্লাহ। বাকিটা তো এখন আছে? হ্যাঁ, বাকিটা আছে, কাটবো ইনশাল্লাহ। আমরা তো রড মিনিকেট দেখলাম, এটা আবার কোন জাত? এটা হচ্ছে আপনার ব্ল্যাক রাইস। এটাই সেই ব্ল্যাক রাইস? জি, এটাই সেই ব্ল্যাক রাইস। মাশাআল্লাহ। এখানে কতটুকু লাগিয়েছেন? ব্ল্যাক রাইস লাগাইছি 30 শতাংশ জায়গা। 30 শতাংশ? রাস্তার পাশে? একবার রাস্তার পাশে। সব জমিতে হয়? সব জমিতে হয় এবং গাছ মোটামুটি শক্তিশালী আছে, হেলে পড়ে না। কয়েক বছর যাবত এটা হলো? ব্ল্যাক রাইস হচ্ছে প্রায় 5 বছর যাবত। 5 বছর? বিগত বছরগুলো ফলন তো মোটামুটি? হ্যাঁ, ইনশাল্লাহ এই চাইনা ব্ল্যাক রাইস এটা ভালো করতে পারলে শতাংশে 1 মণ আসে। ব্ল্যাক রাইসটার কি বৈশিষ্ট্য বিশেষ? ব্ল্যাক রাইসের 2টি আইটেম লাগে। এটা হচ্ছে চাইনা ব্ল্যাক রাইস, আর একটা হচ্ছে আপনার ভিয়েতনামি ব্ল্যাক রাইস। আচ্ছা। এরপরে আছে আমার কাছে পাকিস্তানি লং বাসমতি এবং ফিলিপাইন সুগন্ধি। এগুলো সবই কিন্তু উচ্চ ফলনশীল। তোর মধ্যে ব্ল্যাক রাইস 2টা জাতের ভিতরে এই চাইনা ব্ল্যাক রাইসটা ফলনও ভালো এবং চাউলটা সবচেয়ে কালো বেশি। ব্ল্যাক রাইসের চাউলে কিন্তু বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ কালিজিরার মতো। কালিজিরাকে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে সকল রোগের মহা ঔষধ। এই ধানটাকে আপনি কালো জিরার সাথে তুলনা করতে পারেন। এই ধানের ভাত খেলে আপনার ডায়াবেটিস রোগী যারা আছে এরা ভাত খেতে পারবে, তাতে ডায়াবেটিসের কোনো সমস্যা না, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। এবং যাদের ডায়াবেটিস নেই তাদের না হওয়ার একটা সম্ভাবনা থাকবে। ডায়াবেটিস মুক্ত এবং হৃদরোগেরও কাজ করে এবং ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ ক্ষমতা এর ভিতরে আছে। আরেকটা বিশেষ জিনিস যেটা এই ধানের চাউলে ভাত খেলে স্বামী স্ত্রীর যে ফিজিক্যাল রিলেশন, এটাতে টাইম বাড়িয়ে দেয়, যৌন শক্তি বাড়ে। হ্যাঁ, যৌন শক্তি বাড়ে। হারভেস্ট হবে কখন, কোন সময় লাগিয়েছিলেন? 1 সপ্তাহ হারভেস্ট হয়ে যাবে। কখন লাগিয়েছিলেন? লাগিয়েছিলাম আপনার জানুয়ারিতে। এটা কোন মৌসুমে চাষ হয়? এই চাইনা ব্ল্যাক রাইস যেটা এটা শুধু বুড়োতে হয়, হ্যাঁ, আর ভিয়েতনামি ব্ল্যাক রাইস যেটা এটা বুড়ো, আউশ, আমন 3টাতেই হয়। 3টাতে হবে? যে 3টাতেই। আপনি ওটাও করেছেন? হ্যাঁ, ওইটাও করেছি। ফলন কোনটার বেশি? 2টাই প্রায় কাছাকাছি। এটা ভালো হলে শতাংশে 1 মণ আসে, ওইটাও শতাংশে 1 মণই আসে, কিন্তু ওটা আবার 3 মৌসুমে করা? ওইটা 3 মৌসুমে করা যাচ্ছে, এটা শুধু বুড়ো মৌসুমে করা যাচ্ছে। অন্যান্য ধানগুলোর মতো এটা রোগবালাই খুব কম। রোগবালাইগুলো কি একই রকম হয়? হ্যাঁ, একই রকম। বর্তমানে যে আপনার ব্ল্যাক রাইস যেটা আছে এটা কিন্তু বাজারে মূল্যও ভালো। আপনি যে ওই যে অন্য যে সাদা যে ধানগুলো আছে আমাদের সচরাচর লোকাল যে ধানগুলো চাষাবাদ করে থাকে, ওই ধানের চেয়ে আপনি এটা 3 থেকে 500 টাকা মণ প্রতি বেশি বিক্রি করতে পারবেন। আচ্ছা। ফলনও পাচ্ছেন বেশি এবং দামও পাচ্ছেন ভালো। তবে এই ধানটা আপনার প্রসেসিং করতে চাইলে 10 নম্বর হলারে ভাঙাইতে হবে। 8 নম্বর হলারে ভাঙলে তাহলে উপরে যে খোসাটা থাকবে ওটা থাকবে না। 10 নম্বর হলারে ভাঙলে
তাহলে উপরে খোসার অর্থাৎ চাউলটা একদম কালো থাকবে। এই চালের বর্তমান বাজার দাম কত? এই চাউলের বর্তমান বাজার মূল্য আপনার 250 টাকা কেজি। এত দাম দিয়ে কি আসলে সাধারণ মানুষের কিনে খাওয়া সম্ভব হবে? এটাই চাচ্ছি যাতে সাধারণ লোকের নাগালে চলে আসে, ব্যাপকতা লাভ পাই এবং সকলেই যাতে কম বেশি করে চাষাবাদ করে, তাহলেই তো সাধারণ মানুষ খেতে পারবে। যেহেতু এটা একটা ঔষধি গুণাগুণ সম্পন্ন চাউল, এটার মাধ্যমে আল্লাহ তাআলা সুস্থতা রাখে, তো এটা তো একটা ভালো গুণ না। এরপরে আছে আপনার পাকিস্তানি লঙ্কা বাসমতি, অনেকেই হয়তো বা ইতিমধ্যে অবগত আছে যে এটা 1 কেজি চাউলে বর্তমানে আপনার 430 টাকা বাজারে। ওই ধানটা আমি চাষাবাদ করে থাকি, ওই ধানটা আছে, ওই ধানটাও ইনশাল্লাহ ভালো। এছাড়া আছে আরেকটা আছে ফিলিপাইন সুগন্ধি আপনার, তবে ওই ফিলিপাইন সুগন্ধিটা আপনার ঘ্রাণ আছে এবং চাউলটা অত্যন্ত চিকন, যার কারণে ওই বাজার মূল্য ভালো থাকে এবং ফলনও ভালো। এটার ভাতও খুব সুন্দর, মানে খুব টেস্ট লাগে, ভাত একটু একটু ঘ্রাণ থাকে এবং খাইতেও স্বাদ লাগে, খুবই ভালো লাগে এবং ফলনটা অত্যন্ত ভালো। আর ওই ধানটা আপনার এই ফিলিপাইন সুগন্ধি যেটা, এই ধানটা শক্তিশালী, বাতাসে হেলে পড়ার সম্ভাবনা খুব কম, শতাংশে 35 থেকে 40 কেজি পর্যন্ত আইসা পড়ে। পাকিস্তানি লং বাসমতি যেটা, এটা যদি আপনি মার্কেটে চাউল কিনতে যান 1 কেজি চাউলে 430 টাকা দাম নেবে। ধানটা যেহেতু উচ্চ মূল্যের ধান এবং ফলনও ভালো, 33 শতকে বিঘায় আপনার বোরোতে 22 থেকে 25 মণ পর্যন্ত আইসা পড়ে, আর আমনে 10 থেকে 12 মণ হয়। যেহেতু আপনার এত উচ্চ মূল্যের একটা চাউল, তাই এই বাসমতি চাউলটা কিন্তু আমাদের বাইরে থেকে আনতে হয়। কেন? আমাদের দেশে তো আপনার এই ধান উৎপাদনে বিশ্বের 4র্থতম স্থানে আছে আমরা, তো আমাদের বাসমতি বাইরে থেকে নিয়ে আসতে হবে কেন? আমার চাওয়া হলো যাতে এই বাসমতি চাউলটা আমরা দেশে চাষাবাদ করে বাসমতি চাউলটা যে বাহির থেকে নিয়ে আসি, এই যে চাহিদাটা যাতে মেটাতে পারি আমরা। কৃষকের কাছে আমার এটাই মেসেজ থাকবে যে আপনারা বাসমতি ধানটা বেশি বেশি করে চাষাবাদ করুন, বিদেশ থেকে যে চাউলটা নিয়ে আসতে হয় আমাদের যাতে না নিয়ে আসতে হয়। কারণ আপনার দামও তো বেশি পাচ্ছেন, ফলন তো ভালো হচ্ছে। আপনার 22 থেকে 25 মণ যদি 33 শতকে ফলন আসে, আপনি যদি এই অন্যান্য ধান এখন 1000 বা 1500 টাকা বিক্রি করতে পারেন, ওটা যদি 2500-3000 টাকা বিক্রি করতে পারেন, দামও তো বেশি পাইলেও এই দিক থেকে আপনার ফলনও ভালো এবং রোগবালাই কম। উচ্চ ফলনশীল ধানগুলো আপনি চাষ করতেছেন এবং হাই ভ্যালু ক্রপ আমরা বলবো ধান চাষের ক্ষেত্রে, জি, এবং যেটা যে চালগুলো বাজারে অনেক দাম, সেই ধানগুলো আপনি চাষ করতেছেন। জি জি। এখান থেকে চাষ করার পরে উৎপাদিত যে ধানগুলো পাচ্ছেন আপনি, এগুলো কি করেন, কিভাবে বাজারে বিক্রি হয়? ইতিপূর্বে কিন্তু ব্ল্যাক রাইস বিক্রি করার কোনো মার্কেট প্লেস ছিল না, অনেকে করে একবার 1-2বার করে আর করতে ইচ্ছুক না, বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু এটার এক মার্কেট প্লেস আছে, কেউ যদি এই ধান চাষাবাদ করে আমি কিনে নিব, অথবা আমি না কিনে নিলেও তার ধান কোথায় বিক্রি করে দিতে হবে আমি বিক্রি করে দেবো। মোটামুটি এখন চাহিদা? হ্যাঁ, এখন চাহিদা আছে, অনেক চাহিদা, শুধু চাহিদা না, অনেক চাহিদা। ভবিষ্যতে আসলে আরো কি এই চাষ বাড়বে কিনা? কি হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই বাড়বে। এই যে এই ধরনের নতুন নতুন ধান চাষ করতেছেন, মোটামুটি নিজেও হয়তো লাভবান হচ্ছেন, অন্যান্য কৃষকদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? অন্যান্য কৃষকের উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবে, আপনারা যে ধানটাই করেন একটু জেনে শুনে, অর্থাৎ যেটা করলে দাম ভালো পাবেন, রোগবালাই কম, পোকামাকড়ের আক্রমণ কম, এরকম ধান চাষাবাদ করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন, এখানে শত শত কৃষক রয়েছে, তাদের মাঝে ভিন্ন একটি উদ্যোগ নিয়ে দেশের জন্য কিছু করা, নিজের জন্য কিছু করার চেষ্টা করতেছেন, এটি অব্যাহত রাখবেন এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, আমরা কথা বলছিলাম আসমাউল মণ্ডল ভাইয়ের সঙ্গে। আমরা তার ধান চাষের বিভিন্ন বিষয়ে 2টি পর্বের মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করছি। আমাদের দেশে ধান চাষ ব্যাপক পরিসরে হলেও উচ্চ মূল্যের যে ধানগুলো, সেগুলো কিন্তু এখন আমাদের দেশের সেইভাবে সম্প্রসারণ হয়নি। ইদানিং দেখা যাচ্ছে আমাদের দেশে কিছু শিক্ষিত তরুণ উদ্যোক্তা এই ধরনের উচ্চ মূল্যের ধানগুলো চাষ করতেছেন এবং বেশ লাভবান হচ্ছেন। এই ধরনের ধানগুলো চাষ করে আমরা বর্তমান যেটি দেখতে পাচ্ছি, এই যে যেমন ব্ল্যাক রাইস সহ বাসমতি অন্যান্য ধানগুলো যে চাষ করতেছে, এগুলোর বাজার মূল্য অনেক বেশি হয়, তারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। পাশাপাশি এই যে ব্ল্যাক রাইস ধান, এটির যে নিউট্রিশন বা পুষ্টি গুণাগুণ, এটি কিন্তু এখন আমাদের দেশের যারা স্বাস্থ্য সচেতন ব্যক্তি রয়েছে তারা এটি গ্রহণ করতে পারতেছে। আমি মনে করি আমাদের দেশে যারা কৃষক রয়েছে তারা যদি অন্যান্য ধান চাষের সাথে এই ধানগুলো সংযুক্ত করতে পারে, এটি এখন যেমন উচ্চ দাম দিয়ে বাজার থেকে আমাদের ক্রয় করতে হচ্ছে, সেটি আর ক্রয় করতে হবে না, এর দামটি সহজলভ্য হবে, সকলেই এটি খেতে পারবে। সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা আমাদের চাষের সাথে এটি সংযুক্ত হতে পারি। দর্শক বন্ধুরা, এই ছিল উন্নত কিছু ধানের চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন, আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।